এতদিন ভাবতাম সে শান্তশিষ্ট ভদ্র প্রখর ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু এখন শেষ করো। কিন্তু এখন কি? ইয়ানাকে আলগোছে টেনে নিল আরও কাছে। কিঞ্চিত বুকটা কেঁপে উঠল ইয়ানার। রিফাতের গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার সাহস তার নেই। চোখ বন্ধ করে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ততপর রিফাতের থেকেই নিজেকে গুটিয়ে আনতে চেষ্টা করে বলল, কিন্তু এখন বুঝেছি সে শুধু শান্ত নয়, বেপরোয়া ও ভদ্র নয়, অশালীন ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী নয়, বরং হৃদয় কাঁপানো ছন্নছাড়া মানুষ আপনি। রিফাতের থেকে ইয়ানার নিজেকে গুটিয়ে আনার চেষ্টা রিফাত মুহূর্তেই বুঝিয়ে ফেলল সান্নিধ্য বাড়িয়ে। মনোহর দৃষ্টি নিক্ষেপ করলো মিটার পানে। ইয়ানাকে এর একটু লজ্জায় ফেলতে বলল, এই অপবাদগুলো কি কালকের চুমুর পরিপ্রেক্ষিতে বলেছ, ইয়ানা? ইয়ানা এবার লজ্জায় যাচ্ছে তাই অবস্থা। চুপসে গেল একদম। কিছুই মাথায় আসছে না তার। রিফাত যে কতটা টুট কাটা মানুষ তা ইয়ানা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গম্ভীর রিফাতের একদম উল্টো পিঠ দেখছে হিয়ানা। রিফাত এবার আর গুছিয়ে ছুঁয়ে হিয়ানা চুল কানের পিছে গুছে দিল। হিয়ানা চঞ্চল হৃদয় কুকড়ে উঠল। দেহময় শিশিয়ানি ছুটে গেল। রিফাত বুঝল ইয়ানার মনোভূতি। মেয়েটার এরকম লাজুক মুখ দেখতে বেশ ভালোই লাগছে রিফাতের। মেয়েটার মধ্যে এক আলাদাই প্রশান্তি অনুভব করে রিফাত। যেমন কাল রাতে আগ বাড়িয়ে ইয়ানা তাকে আঁকড়ে ধরার মুহূর্তে রিফাত যেন তার সব ক্লান্তি নিমেষেই ভুলে গিয়েছিল। কি আছে মেয়েটার মধ্যে যা রিফাতকে বারবার কাবু করে ফেলে? ইয়ানা এবার মিনমিন করে বলল, আমি যাব। যাও। বলেই রিফাত উল্টো ঘুরেই আবার শুয়ে পড়ল। ইয়ানা হাঁ করে তাকিয়ে রইল কিছু সময়। তারপর ধীর গতিতে নেমে দাঁড়ালো। চুল হাত কোপা করে বাথরুমের দিকে পা বাড়াতে রিফাত ইয়ানাকে ডেকে উঠল। ইয়ানা পিছন ফিরিয়ে তাকালো। জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? ইসরাত দাদিমা এখন থাকবে, তাই তার কোনো কথা নিয়ে নিজের ছোট্ট মাথা ঘামাবে না। যা বলবে শুনবে, কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করবে না। সমস্ত কিছুর একটা সঠিক সময় আছে, সে সময়ের অপেক্ষা করবে। কি বলছে বুঝেছ? ইয়ানা হাবলার মতো মাথা নাড়ালো। মানে বুঝেছে। রিফাত আবারও শুয়ে পড়ল। দুপুরে খাওয়া দাওয়া করে নার্সিংহোম যাবে সে, তাই একটু একটু রেস্ট করে। রিয়ানা বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে আর রিফাতের প্রত্যেকটা কথা মনে মনে আবার রিপিট করছে। একটা সময় তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। রিফাতের কথার সারাংশ এখন তার মস্তিষ্কে ঢুকেছে। বুঝতে পেরেছে রিফাত কী বলতে চেয়েছে। ইয়ানা মুখ ঢেকে ফেলে। উফ, এই ভয়ঙ্কর অনুভূতি ইয়ানা কোথায় লুকাবে? নাস্তার টেবিলে সবাই বসলেও পাওয়া গেল না রিফাতকে। যা দেখি ইব্রাহিম সাহেব ইয়ানাকে জিজ্ঞাসা করলেন, ইনু রিফাতকে ডেকে আনো, নাস্তা করবে। ইব্রাহিম সাহেবের প্লেটে খাবার তুলে দিতে দিতে ইয়ানা বলে, উনি এখন খাবেন না দাদু। ইয়ানার কথা শুনে আর কেউ কিচ্ছু বললে না। নাস্তা করার শেষে যে যার কাজে চলে গেল। ইয়ানা টেবিল পরিষ্কার করে ইয়াসমিন বেগমের হাতে কিছু সাহায্য করছে। আসফিয়া এক কাপ চা ইয়ানার হাতে দিয়ে বলল, ইনু তোর ইসরাত দাদিকে চাটা দিয়ে আয় তো। ইয়ানা সম্মতি পোষণ মাথা নাড়িয়ে চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল তার জন্য বর্ধিত রুমের দিকে। দরজার কাছে এসে ইয়ানা বলল, দাদি আসবো? হ্যাঁ হ্যাঁ আয়। ইয়ানা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, তোমার চা। ইসরাত বেগম চায়ের কাপ হাতে নেয়। ইয়ানা চলে যেতে নিলে ইসরাত বেগম তাকে আটকিয়ে দিল। ইশারায় নিজের পাশেই দাঁড়াতে বললে ইয়ানা বিনা বাক্যে তাই করে। এবার ইসরাত বেগম ইয়ানার মাথার ওপর গুছিয়ে রাখা ওড়না সরিয়ে দিতেই তার চোখ মুখ এর আদর পরিবর্তিত হলো। ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, তো চুল ভিজে নেই কেন? সকালে গোসল করিসনি? ইয়ানা বোকার মতো উত্তর দেয়, গোসল করবো কেন দাদি? হায় হায়, এই মেয়ে বলে কি? আমার পাশে বস দেখি। ইয়ানা তাই করে। ইসরাত বেগম এবার সন্দেহ চক্ষু নিক্ষেপ করে ইয়ানার উপর। ততপর সংশয় প্রকাশ করে বললেন, সত্যি করে বল তো, তোরা রিফাতের মধ্যে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদি, সব ঠিক আছে। তাহলে সকালে গোসল করার মতন কোনো লক্ষণই খুঁজে পাচ্ছি না কেন? রাতে তোদের মধ্যে কিছু হয়নি? মানে? এখনই কি তোদের মানে বোঝাবো? একজন স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই হয়নি? ইয়ানা হাঁ হয়ে যায় ইসরাত বেগমের কথায়।
কি নির্লজ্জ বুড়ি মাইরি। ইয়ানা চোখ সাধারণত তুলনায় বড় আকার ধারণ করে। দোনা মোনা করছে ইয়ানা, উত্তরে কি বলবে সেটা মস্তিষ্কে সাজাতে অক্ষম হয়ে পড়েছে। এক মনে তাকিয়ে আছে মেঝের দিকে। তাদের মধ্যে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি, এটাই সত্যি। এই সত্যকে ইয়ানা কোনোভাবেই ধামা চাপা দিতে পারবে না। ইয়ানার চুপচাপ বসে থাকা দেখে ইসরাত বেগম যেন একটু রুষ্ট হলেন, বুঝে গেলেন তার সন্দেহ সঠিক। স্বামীর ভালোবাসা পেতে গেলে কিছুটা যন্ত্রণা সহ্য করতে হয়। দাম্পত্য জীবনের মূল মন্ত্র হলো পুরুষ মানুষের সুখ, যা তারা না পেলে বাহিরে উঁকি ঝুঁকি মারে, তখন আবার মাথা ঝুঁকে যায়। ইয়ানা ফট করেই তাকালো ইসরাত বেগমের দিকে। মনের মধ্যে তৈরি হলো এক অজানা ভয়। সত্যি তো, রিফাত তাকে কেন অপূর্ণ রেখেছে এখনো? কেন তাকে নিজের কাছে টানে না রিফাত? নিজের ভাবনায় হারিয়ে যায় ইয়ানা। ঘোর কাটে ইসরাত বেগমের আওয়াজে। আরে এসব কি পরিস বাড়িতে? শাড়ি পরবি, সব সময় সেজে গুজে থাকবি, তাহলে তো রিফাত পা বাড়াবে তোর দিকে। ইয়ানা এক নজর নিজের ওপর চোখ বুলালো। সাধারণত সুতির ট্রাই পিস পরে আছে সে। মনের ভয় যেন আরো একগুণ বেড়ে গেল তার। এর মাঝেই শোনা যায় রিফাতের কণ্ঠস্বর, যে এক প্রকার জোর গলায় ইয়ানাকে ডেকে তার কফি নিয়ে আসতে বলল রুমে। ইয়ানা জোরেই নিঃশ্বাস ফেলে। ইসরাত বেগম আবার বলে, যা তার কি লাগে দেখ, আর শোন, গোসল করে আমার কাছে আসবি। একটা শাড়ি এনেছিলাম তোর জন্য, ভেবেছিলাম যাওয়ার আগে দিয়ে যাব, কিন্তু যা দেখছি এখনই দিতে হবে। ইয়ানা মাথা এদিকে ওদিকে নাড়ালো, তারপর দ্রুত গতিতে রুম ছেড়ে বেরিয়ে গেল। কফি হাতে রুমে প্রবেশ করলো ইয়ানা। এদিকে সেদিকে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। ইয়ানা কফির কাপ টেবিলে রেখে অগোছালো বিছানা গুছাতেই ব্যস্ত হয়ে পড়ে। ঘর ঝাড়ু দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আর কুটিয়ে কুটিয়ে নিজেকে পরখ করতে থাকে। হালকা মিষ্টি গোলাপি রঙের 3 পিস পরিহিত সে। চুল লম্বা মিনি করা তার, চোখ মুখ সাধারণ, কিন্তু সবার কাছেই তার এই সাধারণ রূপের প্রশংসা আছে। কিন্তু দাদি যে বলল তার এই সাধারণ রূপে রিফাত তাকে কাছে টানবে না। নিজেকে পরখ করলো মুহূর্তেই। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রিফাত। ভেজা শরীরে শুধুমাত্র ট্রাউজার পরা, উদাম দেহ উন্মুক্ত ইয়ানার চোখের সামনে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে রিফাতের। ইয়ানা রিফাতের এরকম রূপ দেখে দুটো শুকনো ঠোক গিলে মনে মনে নিজের স্বামীর উপর সেই ক্রাশ নামক বাঁশ খায়। রিফাত ইয়ানার এরকম তাকিয়ে থাকা দেখে হাত উঠিয়ে তুড়ি বাজাতেই ইয়ানার হুঁশ ফিরল। রিফাত ভ্রু নাচিয়ে বলল, আমার কফি। ইয়ানা চট জলদি টি টেবিল থেকে কফির কাপ উঠিয়ে রিফাতের হাতে ধরায়। শান্ত কণ্ঠে বলে, আপনার চুল থেকে পানি ঝরছে। তাহলে মুছিয়ে দাও। আমি এখানে আর কেউ আছে নাকি? আমার চোখে তো পড়ছে না। ইয়ানা বুঝতে পারে রিফাত তাকেই কথাটি বলেছে, তাই দ্রুত পায়ে টাওয়াল এনে রিফাতের সামনে দাঁড়ায়। কিন্তু চুল মুছবে কি করে? তার থেকে রিফাত যে অনেক লম্বা। অবাঞ্ছিতভাবেই ইয়ানার অন্তরের কোণে খারাপ লাগা কাজ করে। তাদের যে উচ্চতাও সমক্ষম নয়। ইয়ানা ভাবনা চিন্তাকে পরখ করে রিফাত বিছানায় গিয়ে বসে। ইয়ানাও গুটি গুটি পায়ে হেঁটেই রিফাতের সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে থাকে। এদিকে রিফাত এক হাতে কফির কাপ ধরে অন্য হাত ইয়ানার কোমরে রাখলে ইয়ানা কেঁপে ওঠে। মনের মধ্যে সীমাহীন আবেগ ভরে ওঠে। তার ওপর লোকটা উদাম শরীরে বসে আছে আর মিটি মিটি দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ইয়ানা গলা শুকিয়ে আসছে, পেট মোচড় দিচ্ছে তার। কোনো রকম ভাবেই রিফাতের চুল মুছে সরে আসে। ইয়ানা রিফাতকে জিজ্ঞাসা করে, আজ নার্সিংহোম যাবেন না? রিফাত টি শার্ট গায়ে জড়িয়ে উত্তর দিল, যাব দুপুরে। ইয়ানা আর কিছুই বলে না, চুপ করেই বিছানায় বসে পা তুলাতে থাকে আর পরখ করতে থাকে আপাতত মস্তিষ্ক রিফাতকে। লোকটাকে এক কথায় সুদর্শন বলা যায়। লম্বা প্রশস্ত বাহু, বিশিষ্ট দেহ, গভীর চোখে গোল ফ্রেমের চশমা, চাপদাড়ি, ফর্সা চেহারা। ইয়ানা যেন বিনা কারণে রিফাতের দিকেই দীর্ঘ সময় তাকিয়ে থাকতে পারবে, তাতেও যেন চোখের তৃষ্ণা মিটবে না তার। লোকটাকে দেখলে মনটা কেমন জানি করে ওঠে। হুট করেই চোখ দুটো বেহায়া হয়ে যায়। মাথার ভেতর পচা পচা অনুভূতি তাকে অস্থির করে তোলে। কর্মরত রিফাত ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়।
দেখে ইয়ানা উসকুস করছে, হয়তো কিছু বলতে চায় তাকে। রিফাত গম্ভীর আওয়াজে বলে। কিছু বলবে? ইয়ানা হকচকিয়ে যায়। সত্যি তো, সে অনেকক্ষণ ধরে রিফাতকে কিছু বলতে চাইছিল, কিন্তু সংকোচ বোধ করায় তা হয়েই উঠছিল না। ইয়ানা এবার আমতা আমতা করে বলল। হ্যাঁ হ্যাঁ মানে বলছিলাম কি, বলো। আমার থ্রি পিসে কেমন লাগে? রিফাত ভ্রু কুঞ্চিত করে। মিটার হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হয়, ঘাড় কাত করে বলল। যেমন লাগার কথা তেমনই। ইয়ানার মন ক্ষুণ্ণিত হলো, কিছুটা বিষণ্ণ হয়ে বলে। তার মানে ভালো লাগে না? আমি এটা তো বলিনি। ভালো লাগে এইটাও তো বলেননি। রিফাত চুপ হয়ে যায়। কিছু সময় পরেই ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ইয়ানার চোখে চোখ রেখে ভারী কণ্ঠে শুধালো। যাকে ভালো লাগে তাকে সব অবস্থাতেই ভালো লাগে। তাতে সামনে মানুষের ব্যক্তিত্ব, পরিধানের কাপড়, কোনো কিছুই আমাদের চোখকে অতৃপ্তির মধ্যে ফেলতে পারে না। রিফাতের বলা বাক্য যেন ইয়ানাকে ঝাঁকিয়ে তুলল। এক রাশ ভালো লাগা ছেয়ে গেল মনের মাঝে। লোকটার কথার মাঝে এত মুগ্ধতা কেন? কম ভাষী এই লোকটার যখন কথা বলে, তখন যেন তার মুখে কেউ এক যুগ মায়াময় উদ্যমতা চড়িয়ে দেয়। ইয়ানা নত যেন হয়ে হাসল। ভালোবাসার মানুষের সব কিছুই এত ভালো লাগে কেন? খানিক বাদেই ইয়ানার ফোন বেজে উঠল। হাতু পাগলি লেখা নামটি দেখি ছট করে ফোন রিসিভ করে কানে দিয়ে বারান্দায় চলে গেল। আর তা আর চোখে দেখলো রিফাত। বেশ কয়েকদিন পর আতিকার সাথেই কথা হচ্ছে তার। একমাত্র প্রিয় বান্ধবীর আওয়াজ কানে আসতেই ইয়ানা হেসে ফেলল। কিন্তু সময় যত গড়ালো, ইয়ানার মুখভঙ্গি পরিবর্তন হতে থাকলো। একটা সময় কি কোনো রকম কথাই উচ্চারণ করলো না ইয়ানা। ইয়ানাকে চুপ হয়ে যেতে দেখে আতিকা ওই পাশ থেকেই আদুরে শব্দে বলল। ইনু, আমি সত্যি সরি। বিশ্বাস কর, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। বিয়ের রাতেই তাকে সব বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময় পাইনি। তোকে এতদিন কথাটি বলিনি বলে আমার পেট ফুলছিল, আর যেই এখন বলে ফেলেছি এখন কি হালকা লাগছে। ইয়ানা মুখ উমরা করে বলল। আহিল ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তোর, যে কিনা ওনার ভালো বন্ধু, আর তার বউ তুই হয়েছিস, কিন্তু কথাটা আমি জানতে পারছি কবে? মাপ চাই বোন, বললাম তো সময় পাইনি। মাঝে মধ্যে আমাকে দেখতে ওনার আত্মীয় স্বজনরা হাজির হয়েছিল। আজকে একটু ফাঁকা পেয়ে তাকে ফোন করলাম। ইয়ানা তাও চুপ করে রইল। সত্যি বলতে সে মনে মনেই নাচছে। আহিল ভাইয়াকে সে বরাবরই পছন্দ করে, আর তার বউ এখন তার প্রিয় বান্ধবী। কথা শুনে ইয়ানা অত্যন্ত আবেগী এবং খুশি। আতিকা আবারও আদুরে স্বরে বলল। কিন্তু তুই তো ইনু। আমি অনেক খুশি আতো, বিশ্বাস কর, তুই এখন আমার কাছে থাকলে খুশি একটা চুমু দিতাম। আহিল ভাই প্রচণ্ড ভালো মানুষ আতিকা, তোকে অনেক ভালো রাখবে। আতিকা লাজুক হাসলো। চোখের সামনেই ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত মানুষটির চেহারা। মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল আতিকা। ইয়ানা আবার বলল। কিন্তু এখনো তোদের মাফ করিনি, ক্ষমা পেতে হলে ট্রিট দিতে হবে, বুঝলেন মিসেস আতিকা আহিল শেখ? আতিকাও সম্মতি দিল। অতঃপর কিছুক্ষণ কথা বলল দুজন। কথা বলার মাঝে মধ্যেই কিলকিলিয়ে হেসে উঠছে মেয়েটা। দুজনেই বেশ অনেকক্ষণ জমিয়ে ফোন আলাপ চালালো। কথা বলে শেষ করে পিছন ফিরতেই ধাক্কা লাগে রিফাতের প্রশস্ত বুকের সাথে। ইয়ানা কপাল ঘেঁষে রিফাতের দিকে তাকালো। লোকটা একদম তার মুখের সামনেই দাঁড়িয়ে আছে। পকেটে দুই হাত গুছিয়ে ঘাড় বাঁকিয়ে তার দিকেই চেয়ে আছে। চশমার আড়ালেই ঢাকা তার দুই চোখ দিয়েই ইয়ানাকে কাঁপিয়ে তুলছে। রিফাত ভরাট কথা শুনে বলল। কে ছিল? রিফাতের প্রশ্নে ইয়ানা ভ্রু নাচিয়ে হালকা মনোভারী ভঙ্গিতে বলল। বিয়ে। উত্তর শুনে রিফাত চোখ ছোট ছোট করে ফেল। মুহূর্তেই অতিক্রম না হতেই সে ইয়ানাকে কোমর টেনে করে তুলে নিল। ঘাবড়িয়ে গেল মেয়েটা, গলা শুকিয়ে গেল ক্ষণিকেই। অনুভব করলো রিফাতের নিঃশ্বাসের শব্দ। ব্যালকনির রেলিংয়ের সামনে ঘেঁষে দাঁড়িয়ে ইয়ানাকে ফেলিয়ে দেওয়ার ভান করে রিফাত এক ভ্রু নাচিয়ে বলল। কি বললে আবার বলো। ইয়ানা চোখে মুখে আতঙ্ক নিয়ে রিফাতের গলা জড়িয়ে ধরল। বুক ধরপড় করছে তার। হঠাৎ করে রিফাতের এরকম পদক্ষেপ তার কাম্য নয়। তারপর ভয়। ইয়ানা কোনো রকম ঠোঁট ফুলিয়ে বলল। কিছু না, আমি নামান প্লিজ। হ্যাঁ মানে না করবো না, নামান প্লিজ, আমি পড়ে যাব। কার সাথে কথা বলছিলে?
এবার ইয়ানা একটু ঠোঁট বাঁকায়, গলা চড়িয়ে ধরে আবারও একটু দৃঢ় হাতে, উদাস মনে এবং বিমর্ষতা কণ্ঠে শুধায়, আগে আপনি বলুন আহিল ভাই আর আতিকার বিয়ের কথা আমায় বলেননি কেন? ইচ্ছে হয়নি তাই বলিনি। রিফাতের উত্তর শুনে ইয়ানা নাক কুচকে মুখ কুচকিয়ে ফেলল। আমার থেকে তো বেশি ঘাটতারা আপনি। ইয়ানার কথায় রিফাত মুখ ঘুরিয়ে ঠোঁট বাঁকায়, রেলিংয়ের হাত ধরে সরে আসে, কিন্তু ইয়ানাকে নামায় না, বরং আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। অনিমেষ দৃষ্টি নিক্ষেপ করে মিটার দিকে। ইয়ানা শক্ত ঠেক গেলে সে কি একটু বেশি বলে ফেলেছে? রিফাতের এহেন চাহনি ইয়ানাকে তীব্র লজ্জার শিকার হতে বাধ্য করছে। দুরু দুরু বুকে এদিকে সেদিকে দৃষ্টিপাত করলো নিজেকে স্থির রাখতে। মানুষটা এখনও তাকে ছাড়েনি, তাই পাল্লা দিয়ে বেড়ে চলেছে হৃদস্পন্দন। এরপর শোনা গেল আরও শীতল কণ্ঠ, আমার দ্বারা আমি দেখেছো কোথায়? অপ্রকাশ্য আমিকে প্রকাশ্যে এনো না, ছাড়খার হয়ে যাবে তুমি। ইয়ানা নিস্তেজ হয়ে পড়েছে যেন। ঘন ঘন নিঃশ্বাসের তালে শরীর শিউরে উঠছে তার। রিফাতের এহেন বাক্য বিনিময় ইয়ানাকে অন্তর্দহনে পুড়িয়ে মারছে। কি শীতল শান্ত বুলি, দেহে খাপ ছেঁড়া ভাব কাজ করছে। হাতের মুঠোয় ধরে রাখা ফোনটি ধারাম করে নিচে পড়ল। শব্দ হলো কিছুটা, ইয়ানা চমকে উঠল। সহসা রিফাত হাসল, একদম সূক্ষ্ম হাসি, যেন মরিচিকা যা গভীরভাবে বড় করলে বোঝা যাবে হাসছে, না হলে মনে হবে ঠোঁটের কারসাজি। রিফাত যেন ইয়ানার এমনই প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। নিঃশব্দে তাকে কোলে থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করালো। ততপর পকেটে দুই হাত গুজে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর ইয়ানা আহম্মকের মতো এখনও দাঁড়িয়েই আছে। চোখে মুখে তার বিস্মিত চাপ স্পষ্ট। ইয়ানা গোসল করে সবে মাত্র বেরিয়েছে। শরীরে পানির অস্তিত্ব থাকায় পরনের কামিজটা আট ছাট হয়ে আছে, দেহের প্রতিটা ভাঁজে। চুলের পানিতে ভিজে গেছে পৃষ্ঠদেশ, গলা কাঁধ এখনও পানিতে চুপচাপ করছে। গামছা দিয়ে সযত্নে মুছে চলেছে নিজের ভিজে চুল। আয়নার নিজেকে দেখে চুলের আগা গোড়া গামছা দিয়ে হাত চালাচ্ছে। ব্যস্ত ইয়ানার খেয়ালই নেই কোনো দিকে। কেউ যে তাকে দেখে থমকে গেছে তা সে জানেই না। রুমে নিজের ফোন নিতে এসে এমন দৃশ্যের সাক্ষী হবে তা যদি জানতো রিফাত। কিছু নিষিদ্ধ উদ্বেগে হাজির হচ্ছে মস্তিষ্কে। পিঠের শির তারা পেয়ে চলে গেছে শীতল শিহরণ। এই স্নিগ্ধ শুভ্র মায়াময়ী তাকে যেন হাত ছানি দিচ্ছে। কেমন ঘড়ির মাঝে চলে গেছে সে। হঠাৎ কানে এলো মেয়েটার মিহি কণ্ঠ। আপনি? এবার পূর্ণ দৃষ্টি মিলিয়ে তাকালো রিফাত। ইয়ানা বদনে ওন্না জড়াতে ব্যস্ত। রিফাত গলা ছেড়ে বলল, ফোন নিতে এসেছিলাম। ফোন নিয়ে চলে গেল রিফাত। ইয়ানা দীর্ঘশ্বাস ছাড়ল। উফ, লোকটা তাকিয়ে চোখের শব্দে বিক্ষুব্ধ করার এক অশেষ ক্ষমতা রাখে। ইয়ানা আর দেরি করল না। ইসরাত বেগম হয়তো তার জন্যই অপেক্ষা করছে। মাথায় ওন্না জড়াতে জড়াতে চলে গেল ইসরাত বেগমের রুমে। তো তুমি তোমার সিদ্ধান্তের উপর অটুট? জি, আপনাদের আমি নিজের মতামত জানিয়েছি। তারিখ স্থির করার সিদ্ধান্ত আপনাদের উপর ছাড়লাম। গেস্ট অ্যারেঞ্জমেন্ট সব কিছু সেটেল করে আমায় জানাবেন। রিফাত কথাটি বলেই দুটো শ্বাস ছাড়ে। আফতাব মিয়া আর ইব্রাহিম সাহেব দুজনেই বেশ অবাক হয়েছে রিফাতের এহেন ফয়সালাতে। আজ যেন তার অন্য এক রিফাতকেই দেখছে। নিজের ওপর চাপানো কোনো সিদ্ধান্ত মেনে না নেওয়া এই ছেলে কিনা মেনে নিয়েছে ইয়ানাকে। ভাবতেই বাদ ভাঙ্গা আনন্দ হচ্ছে, চেয়ে যাচ্ছে আফতাব মিয়া আর ইব্রাহিম সাহেবের কলিজায়। ইব্রাহিম সাহেব রিফাতের মাথায় হাত রেখে উৎফুল্ল হয়ে বললেন, আমি জানতাম আমার দাদুভাই এমনই কোনো সিদ্ধান্ত নেবে। তোমরা আজীবন সুখী থাকো এই দোয়া করি। ভালো থাকো দাদুভাই। ইব্রাহিম সাহেবের গলা কেঁপে উঠল। আর কিছুই বলতে পারলেন না তিনি। খুশির জোয়ারে আবেগপ্রবণ হয়ে গেছেন। রিফাত হাল গুছিয়ে ধরে ফেলল দাদুর হাত। সে বুঝেছে দাদুর অবস্থা। আফতাব মিয়া ছেলের কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন, তুমি আমার গর্ব ইজাত। জীবনের প্রতিটা পদক্ষেপ তোমার জন্য সুখ বয়ে আনুক। সম্মানের রহমতে ভরপুর থাকো আজীবন। রিফাত মাথা নিচু করে আমিন উচ্চারিত করল। এই যে তার নিঃস্বার্থ পরিবার, তাতে সুখী ছাড়া আর কিছুই চায় না তারা। দুপুরের খাবার খেতে ডাইনিং টেবিলে জুড়ে বসেছে পুরো পরিবার। টেবিলে খাবার সাজিয়ে ইয়াসমিন বেগম আর মিসেস আসফিয়া
ও চেয়ার টেনে বসেছেন। আলিয়া টেবিলের ওপর মাথা রেখে আরাম করছে। মূলত সবাই অপেক্ষা করছে ইয়ানার। অপেক্ষার এক পর্যায়ে ইব্রাহিম সাহেব বলে উঠলেন, কি ব্যাপার বলতো? টেবিলে ইনুকে পেলে দাদুভাইকে পাওয়া যায় না, আর দাদুভাইকে পেলে ইনুকে তো পাওয়াই যায় না। এই, তোমরা আবার ঝগড়াঝাঁটি করোনি তো? রিফাতের দিকে তাকিয়ে শেষের কথাটি বলে উঠলেন ইব্রাহিম সাহেব। রিফাত কি বলবে বুঝে উঠতে পারছে না। সত্যি মেয়েটা গেল কোথায়? রিফাত কিছুটা ভ্রু কুচকে সিঁড়ির দিকে তাকাতে তার দৃষ্টি জোড়া আটকিয়ে যায় এক শুভ্র প্ররোহিণীর দিকে। রিফাত দেখছে না কোনো পরী বা স্বর্গের অপসরী, সে শুধুই দেখছে এক মায়াবিনীকে। দেখছে ধীর পায়ে শাড়ির উঁচি ঠিক করতেই করতেই নেমে আসা তার বউকে। লাল শাড়ি, সাদা পাড়, চোখে কাজল। রিফাত যেন একটা হার্টবিট মিস করে। কি মনোহর দৃষ্টি দেখছে সে। উত্তেজনায় অ্যাডামোস আপেল কেঁপে উঠছে বারবার। কণ্ঠ নালি শুকিয়ে কাঠ, চোখে দৃষ্টি নাজেহাল। তার বুকের ভেতর সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ইয়ানা এক মন কাড়া রূপ রিফাতকে অবাক করছে। এই প্রথম ইয়ানা শাড়িতে দেখছে সে। দেখছে ওই রমণীর মাঝে নিজের নিঃসর্বনাশ। হাতেই কিছু এক ঠেকতেই রিফাতের ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখলো আলিয়া মিটিমিটি হাসছে আর তার দিকে পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। রিফাত নিজের মুখায়ব গম্ভীর করলো, কিন্তু পানির গ্লাস কোনো দিকেই না তাকিয়ে শেষ করে দিল। তার সত্যি পানির দরকার ছিল। এদিকে ইয়ানা চুপচাপ রিফাতের পাশেই বসলো। অত্যাধিক লজ্জার চোটে চোখ তুলতেই পারছে না সে। ইয়ানার শরীর হতেই নির্গত হচ্ছে মন মাতানো সুঘ্রাণ, যা রিফাতের নাসিকা গ্রন্থিতে আঘাত করছে। রিফাত চোখ বন্ধ করে হাত মুঠো করে ফেলল। মেয়েটা তাকে কি আজ পাগল বানাবে? তোমাকে অনেক সুন্দর লাগছে। ইয়ানা চোখ তুলে তাকায় আলিয়ার দিকে, মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস আলু। আলিয়া জিভ ভাঙায়। ইসরাত বেগম এক লুকমা ভাত পেখে মুখে তুলে বলে, এবার বউ বউ লাগছে মেয়েটাকে। এ আসফিয়া, এবার থেকে ইয়ানা যেন শাড়ি পরে, তবেই না বউ লাগবে, রিফাতের পাশে মানাবে। আসফিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ইয়াসমিন বেগম ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসল। তার মেয়েটা কতই বড় হয়ে গেছে। একটা সময় যার চিন্তায় নির্ঘুম রাত পার করেছে, এখন তাকে সুখী দেখে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ইয়াসমিন বেগমের। মনে মনে দোয়া করে দিল তার মেয়ে জামাইয়ের জন্য। সবাই টুকটাক কথার মধ্যে খাওয়া শেষ করলো। রিফাত আর বাকি সবাই যে যার রুমে চলে গেল। ইয়ানা এটো প্লেটগুলি সিঙ্কে রেখে ধোয়ার উদ্যোগী হতে মিসেস আসফিয়া তাকে থামিয়ে দিল। ইয়ানার হাতে এক বাটি দই দিয়ে বলল, রিফাতকে দে আর নিজেও খা, ভালোবাসা বাড়বে। ইয়ানা চোখ বড় বড় করে তাকালো তার আন্টি মায়ের দিকে। লজ্জায় লাল হয়ে গেল তার গাল। এই মানুষটা তাকে কথায় কথায় লজ্জা দেয় কেন তা বুঝেই আসে না ইয়ানার। ইয়ানা রুমে প্রবেশ করে দেখল রিফাত আয়নার সামনে দাঁড়িয়ে দেহে শার্ট জড়াচ্ছে। ইয়ানা শাড়ির সামনে এগিয়ে গেল সেদিকে। রিফাত আয়নায় ইয়ানাকে পরখ করে দেখলো একবার। ইয়ানা দইয়ের বাটি রিফাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। রিফাত ভ্রু উচকে একবার বাটির দিকে তো একবার ইয়ানার দিকেই তাকালো। ঘুরে মেয়েটার সান্নিধ্যে অগ্রসর হতে হতে বলল, উপযুক্ত বউ হতে চাও? ভরকে গেল ইয়ানা। আমতা আমতা করে বলল, মানে শার্টের বোতামগুলো লাগিয়ে দাও, বউর দায়িত্ব পালন করো। ইয়ানা শুকনো ঢোক গেল। রিফাত দইয়ের বাটি হাতে নিয়ে খেতে লাগলো আর অনিমেষ সে রইল ইয়ানার দিকে। মেয়েটা কাপা হাতে তার শার্টের বোতামগুলি সযত্নে লাগিয়ে দিচ্ছে, আবার মাঝে মধ্যে জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট জোড়া ভেজাচ্ছে। রিফাতের মনের মধ্যেই তৈরি হলো এক অদম্য ইচ্ছা। অভিলাষ হলো সে সূক্ষ্ম ঠোঁট জোড়া নিজের অধরের মাঝে নিয়ে সযত্নে তা মুড়িয়ে ফেলতে। কিন্তু নিজের এই ভয়ঙ্কর ইচ্ছাকে ধামা চাপা দিয়ে এক চামচ দই উঠিয়ে ইয়ানার মুখের সামনে ধরে। ইয়ানা নির্বাকভাবেই তা খেয়ে নেয়। সরে আসে রিফাতের হতে। কিছুক্ষণের মধ্যে রিফাত রেডি হয়ে নার্সিং হোম যাওয়ার জন্য। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই রিফাত শুনতে পেল ইয়ানার কণ্ঠ, ফিরবেন কখন? সন্ধ্যায়। আর কিছু? ইয়ানা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়, কিন্তু তার মনক্ষুণ্ণ হয়। যার জন্য এই শাড়ি পরা সে যে কোনো ধরনের প্রশংসা করলো না, এমনকি তার দিকে ভালো করে তাকালো না পর্যন্ত না।
কিন্তু ইয়ানা জানে না তার এই রূপের মাদকতায় কেউ ঘায়েল। ইয়ানা ঠোঁট পাকিয়ে মাথা নিচু করিয়ে দাঁড়িয়ে রইল। মন খারাপে ভরপুর হলো তার চেহারা। হঠাৎ করেই কারোর হাতের ছোঁয়া নিজের গালে পেতে চমকিয়ে তাকালো। রিফাত গভীর চোখে তাকিয়েছে তার দিকে। মধ্যে ঝুঁকে পড়ে মিটার কানের কাছে, ফিস ফিসিয়ে শুধায়, কেউ অজান্তেই তার রূপ দিয়ে আমায় আঘাত করার চেষ্টা করেছে। তাকে বলে দিও আমি রিফাত আহত হয়েছে। গাড়ির দরজা খুলিয়ে ভিতরে প্রবেশ করার আগে রিফাতের যেন মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। কানে আসলো কারোর কণ্ঠ। ভাইজান, ব্রু উচকিয়ে পিছনে ফিরিয়ে দেখতেই চোয়াল শক্ত হলো রিফাতের। রাগ হলো কিছুটা, কিন্তু তারপরেও নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা করলো। সিয়াম হয়তো কিছুটা রিফাতের অবস্থা অনুমান করতে পারলো। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আমায় দেখে আপনার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনার জায়গায় আমি হলে হয়তো আমার প্রতিক্রিয়াও এরকমটাই হতো। শুনলো কিন্তু কোনো রকম উত্তর দিল না রিফাত। একই ভঙ্গিতেই তাকিয়ে রইল সিয়ামের দিকে, কঠিন নীরব তার দৃষ্টি। সিয়াম আবারও বলল, আসলে আমি অত্যাধিক লজ্জিত, নির্বোধ আচরণের জন্য অনুশোচনাপূর্ণ আমি। সমস্ত কিছু আমাদের জানা উচিত ছিল। হুট করে নেওয়া আমাদের পদক্ষেপে আপনারাও কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। সিয়াম থামলো। কেন জানি রিফাতের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। এই মানুষের সামনেই তার স্ত্রীর জন্য বিবাহ প্রস্তাব জানিয়েছিল সে। ভাবতেই নিজের উপর কেমন রাগ লাগছে সিয়ামের, সাথে রয়েছে লজ্জা। সমস্ত কিছু শুনে রিফাতও কিছুটা ক্ষান্ত হলো। সিয়াম ছেলেটা ভালো, তার ভদ্রতার পরিচয় কালকেই পেয়েছে সে। রিফাত এবার গা ছাড়লো, আচরণে পরিবর্তন আনার চেষ্টা করলো সে। এখন যেন সিয়ামকে ধন্যবাদ জানাতে মন চাইছে তার। জীবনে প্রথমবার রিফাত যদি কারোর প্রতি ঈর্ষা অনুভব করে তাহলে সেই মানুষটি হলো সিয়াম। রিফাত স্বাভাবিক কণ্ঠে বলল, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রথম পরিচয় অকওয়ার্ড ছিল। আমি রিফাত হোসেন। সিয়াম বিস্তর হাসলো। রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মাঝে নিজের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। সিয়াম আহমেদ, আপনার সাথে কথা বলে কিছুটা ভালো লাগছে, না হলে কাল থেকেই অপরাধ বোধে ভুগছিলাম। সিয়াম থেমে আবারও ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটানোর চেষ্টা করে বলল, এমনিতেও সব কিছু পেতে হবে এমন কোনো কথা নেই। কিছু জিনিস দূর থেকেই সুন্দর। হুম, যা পাওনি তা তোমার ছিল না, যেটা তোমার সেটা পাওয়া থেকে কেউ তোমায় আটকাতে পারবে না। কথাটি বলেই রিফাত ড্রাইভিং সিটে বসতে উদ্যত হয়। এমন সময় সিয়াম আবেগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে আমি নিঃসন্দেহে একজন লাকি পারসন বলতে পারি মিস্টার রিফাত। সিয়ামের এহেন কথায় রিফাতের বুকের মাঝে এক অনুরাগের অনুভূতি কেমন খলবলিয়ে উঠল। নজরের সামনে ভেসে উঠল ইয়ানার নির্মল মায়াবী চেহারা। সত্যি তো সে লাকি, তাতে কোনো সন্দেহ নেই, থাকার কথাও না। তার চোখের সামনে বেড়ে ওঠা ওই মেয়ে নিতান্তই বিচিত্র। রিফাত ফিরে তাকালো, দেখলো সিয়ামের হেঁটে চলা, বুঝলো মন ভাঙার কষ্ট, শুনলো সেই অনুলেখ ঝনঝন শব্দ, অনুভবে বুঝে যায় নয়ন জোড়া। কিছু মুহূর্তের জন্য মনে পড়ল নিজের তিক্ত অতীত, জীবনের এক অতীব বাস্তব। অতীত মুছে ফেলা অসম্ভব, অসাধ্য। ইয়ানা নিজের রুমেই শুয়ে আছে। রিফাত না থাকলে ভীষণ একাকী বোধ করে ইয়ানা, তাই তো আগে যে রুমে তার আস্তানা ছিল সেখানেই চলে আসে। হাতে ফোন থাকা সত্ত্বেও তার নজর সিলিংয়ের দিকে। আকাশ পাতাল চিন্তা করছে, আর আন মনে হেসে উঠছে সে। আবার মাঝে মধ্যেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে তার দুই গাল। আজকাল রিফাতকে নিয়ে চিন্তা করতেই তার ভীষণ ভালো লাগে, কেমন অজানা শান্তি অনুভব করছে সে। হেলে দূরে ইয়ানার রুমে প্রবেশ করলো আলিয়া, চোখে মুখে কেমন ক্লান্তির ছাপ। সোজা খাটের উপরে উঠে ইয়ানার পাশেই শুয়ে পড়ে, ততপর ঠোঁট উল্টে বলে, আপনি মাথা টিপে দাও, ঘুমাবো। ইয়ানা ভ্রু উচকে এক পলক আলিয়ার দিকে তাকালো। ফোন সাইডে রেখে আলিয়ার মাথায় পিলিক কেটে দিতে দিতে বলল, চোখ মুখের অবস্থা এরকম কেন? আলিয়া চোখ বন্ধ রেখেই বলল, কাল বাদে পরশুদিন পরীক্ষা, আপনি ভীষণ ভয় করছে, মনে হচ্ছে যা পড়ছি সব ভুলে যাব। ইয়ানা হালকা হাসলো, আলিয়ার গাল টিপে দিয়ে বলল, বেশি চিন্তা করিস না, সব ঠিক হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিবি, মন মস্তিষ্ক দুটোই ভালো থাকবে। পরীক্ষা ভালোই হবে ইনশাল্লাহ। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ।
সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।